যে কোনো মুহূর্তে আপনার আমেরিকা ভারতের উপর আক্রমণ চালাতে পারে। তার কারণ হচ্ছে এই এই যে পূজা মণ্ডপে অসুর মূর্তি স্থাপন করেছে ভারত, এই সাপের লেজে পা দিল এই মুহূর্তে। যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত ঠান্ডা মাথায় খেলোয়াড়। যে ভারতের মুর্শিদাবাদে বহরমপুর একটি পূজা মণ্ডপে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এই ভারতের প্রতিমা মূর্তির কারিগররা এই অসুর মূর্তি স্থাপন করেছেন আপনার দশরা, যাকে বলা হয় এই দুর্গা মূর্তির পায়ের নিচে। এই বিষয়টা নিয়ে এখন আপনার সমালোচনা হচ্ছে এবং ভারতের গণমাধ্যমগুলো ইতিমধ্যেই আপনারা জানেন পৃথিবীর বুকে যতগুলো গণমাধ্যম আছে, সংবাদ মাধ্যম আছে, সবচাইতে নিকৃষ্টতম এবং যারা গুজব রটায় সেটা হলো ভারতীয় মিডিয়া। অন্যদিকে ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদিও এই আপনার বিভিন্ন কারণে সমালোচিত, আলোচিত এবং ঘৃণিত ব্যক্তিত্বের মধ্যে তিনি একজন। আপনারা দেখেছেন গত কয়েক মাস আগে যখন পাকিস্তানের সাথে আপনার যুদ্ধে লিপ্ত হলো ভারত, সেই ভারত কিন্তু এই আপনার যুদ্ধে মাত্র 2 দিন টিকতে পারেনি পাকিস্তানের কাছে। আজকে যেই ঘটনাটা ঘটিয়েছে আজ কয়েকদিন ধরে, আপনারা জানেন যে এই মুহূর্তে যে সনাতন ধর্মের যে সবচেয়ে বড় উৎসব সেটা হচ্ছে আপনার দুর্গা পূজা। এই দুর্গা পূজা উপলক্ষে সমস্ত পৃথিবীর যারা হিন্দু আছেন, যারা হিন্দু ধর্মাবলম্বী, তারা কিন্তু এই পূজায় অর্চনা করে যাতে সকল অশুভ শক্তি দূর হয়ে শুভ শক্তির একটা আবির্ভাব ঘটে। আজকে আমার মনে হচ্ছে ভারত এই সাপের লেজে পা দিল এই মুহূর্তে, এই দুর্গা মূর্তির নিচে অসুর মূর্তি স্থাপন করে। এই আমার মনে হচ্ছে যে ভারত এই একেবারেই যেটাকে বলা হয় যে বিষাক্ত সাপের এই আপনার পায়ে পা দিল, যে কোনো মুহূর্তে সবল মারতে পারে। আমরা মনে করি যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত ঠান্ডা মাথায় একজন খেলোয়াড়। আপনারা দেখেছেন এই এত বড় ঘটনা করার পরেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একটি পূজা মণ্ডপে তিনি গিয়েছেন, আমাদের বাংলাদেশের পূজা মণ্ডপে, যে তিনি কোনো প্রকার এই ব্যাপারে কোনো কথা বলেননি এবং তিনি বলেছেন সমস্ত পৃথিবীর হিন্দু ধর্মের ধর্মাবলম্বীরা জানে তারা যাতে শান্তিতে সুখে বসবাস করতে পারে সমস্ত পৃথিবীতে, এবং তাদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু এটা যদি নরেন্দ্র মোদী হতো তাহলে কি হতো? একেবারে উস্কানি দিয়ে দিত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কোনো প্রকার উস্কানি দেয়নি, ধর্মীয় মতভেদ সৃষ্টি করেনি এবং বিভেদ সৃষ্টি করার জন্য কোনো প্রকার এই আপনার অপ্রাসঙ্গিক কিংবা অপ্রয়োজনীয় কোনো বাক্য ব্যয় করেনি। যার কারণে আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত ঠান্ডা মাথায় খেলোয়াড়। কিন্তু এখানে কিন্তু গরম খেলোয়াড়ের মাথায়ও কিন্তু পাড়া দিয়েছে পায়ে, সেটা হচ্ছে পাকিস্তান এবং আমেরিকা। পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কিন্তু গত কয়েক মাস আগে আপনারা দেখেছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ লেগেছিল, সেই যুদ্ধে কিন্তু ভারত 3 ঘন্টাও টিকতে পারেনি, সাথে সাথে তাদের বিমানগুলো ফেলে দেওয়া হয়েছে। সেই থেকে কিন্তু আমেরিকা এই ভারতের সাথে যে এই আপনার পাকিস্তানের যুদ্ধ খেলা শুরু হতে যাচ্ছিল, তখন কিন্তু আমেরিকা সেটার মধ্যস্থতা করে এই ভারতকে তারা কিন্তু সেফ জোনে পরিণত করেছিল। কিন্তু এই মুহূর্তে কিন্তু আমার মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আপনার আমেরিকা ভারতের উপর আক্রমণ চালাতে পারে। তার কারণ হচ্ছে এই যে পূজা মণ্ডপে অসুর মূর্তি স্থাপন করেছে এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, তার একটা যথেষ্ট কারণ তারা যে বিষয়টা নিয়ে আমরা মনে করছি সেটা হলো বাণিজ্যিকভাবে উচ্চ কর আপনার ভারতের উপর ধার্য করার ফলে আজকে তাদের এই অবস্থা, তারা এই অসুর মূর্তিটা স্থাপন করছে। আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো প্রকার মর্যাদা না দিয়ে তাকে এই দেশ থেকে বিতাড়িত করার পর যেমন অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার কারণে ভারতীয় গণমাধ্যমগুলো, ভারতীয় যারা শেখ হাসিনা প্রীতি রয়েছে, তারা কিন্তু আজকে সেই অশুভ শক্তি হিসেবে এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারকে
প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসুর মূর্তি বানিয়ে সেখানে স্থাপন করা হয়েছে, এবং অন্যদিকে ভারত এবং পাকিস্তানের যুদ্ধের কারণে আপনার শাহবাজ শরীফকে দিয়ে তারা সেই অসুর মূর্তি স্থাপন করেছে। অর্থাৎ কথা হলো, তাদের সাথে যেই সব দেশগুলোর বনিবনা হচ্ছে না, তারাই হচ্ছে তাদের অশুভ শক্তি। সত্য কথা, কারণ বাংলাদেশে যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন, ততদিন পর্যন্ত ভারত বাংলাদেশের প্রতি কোনো কর্তৃত্ব স্থাপন করতে পারবে না, দাদাগিরি করতে পারবে না। যার কারণে ইতিমধ্যেই আপনারা জানেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে যে এই যে টানাপোড়েনের ব্যাপারটা নিয়ে এই 5ই আগস্টের পর তারা মনে করেছিল ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে না, অথচ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একেবারে 7 দিন পরেই বুঝিয়ে দিয়েছে ভারত আমাদের কোনো কাজেই আসবে না, ভারত আমাদের কোনো প্রয়োজন নেই। পাকিস্তান ঠিক একই অবস্থা, পাকিস্তান কখনোই ভারতের কাছে আসতে হবে না, এবং ডোনাল্ড ট্রাম্প আমেরিকাও প্রশ্নই ওঠে না। এই মুহূর্তে আমি মনে করছি যে তারা 3 দিক থেকে আমার মনে হয় যে কামান ফিট করে রাখা হচ্ছে। তার কারণ ভারত বাংলাদেশের সাথে দুঃসম্পর্ক চলছে, পাকিস্তানের সাথে ভারতের দুঃসম্পর্ক চলছে, আমেরিকার এই যে প্রতিমা সৃষ্টি করার পরে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে প্রতিমা তৈরি করেছেন অসুর অবয়ব তৈরি করে যে সমালোচনা হয়েছেন, আমি মনে করি যে ভবিষ্যতে আমেরিকা ভারতের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার জন্য একটা প্রস্তুত থাকবে, এবং যে কোনো মুহূর্তে পাকিস্তান এবং ভারতের সাথে একটা সম্পর্ক পাকিস্তান ভারতের মধ্যে একটা লেলিয়ে দিতে পারে, যাতে যেটা থামিয়ে দিয়েছিল গত কয়েক মাস আগে। যার কারণে এখন ভারত তার নিজের পায়ে নিজে কুড়াল মারলো যে এই অসুর মূর্তি স্থাপন করে। আসলে আমরা কোনো ধর্মকেই আমরা এই খুব নিচুভাবে দেখার কোনো সুযোগ নেই, একমাত্র সৃষ্টিকর্তা একজনই, হয়তোবা কেউ ভিন্নভাবে সৃষ্টিকর্তাকে ডাকেন। তারপরও আজকে আমি বলবো, ভারতের যেই কিছু অপ্রাসঙ্গিক আলোচনা এবং গণমাধ্যমগুলো যেমন কিছুর মূলে কিন্তু ভারতের মূর্খতাই আমার কাছে প্রমাণিত হয়। আপনারা দেখেছেন যে শুভঙ্কর ভারতের বেশ কয়েকজন নেতা ছিল, যে তাদের মধ্যে এই ব্যক্তিটা কিন্তু মাঝে মাঝেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য তারা কিন্তু উস্কানি দিয়ে তারা কিন্তু এই ভারত এবং বাংলাদেশের যে বাণিজ্য ব্যবস্থাটা ছিল সেটা কিন্তু একেবারে ধ্বংস করে দিয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে ভারতের যারা কলকাতা, বিশেষ করে কলকাতার মানুষ, তারা কিন্তু এখন খেয়ে না খেয়ে বেঁচে আছে। তার কারণ বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক যেত এই ভারত অভিমুখে, এবং সেখান থেকে বড় অঙ্কের মার্কেট করে তারা বাংলাদেশে আসতো, বিভিন্ন ধরনের মশলা, কাপড় এবং অন্যান্য কেমিক্যাল সহ বিভিন্ন আনুষঙ্গিক বিষয়। কিন্তু এই মুহূর্তে যেহেতু ভারতের সাথে সম্পর্কটা ভালো যাচ্ছে না, যার কারণে আমাদের বাণিজ্যিকভাবে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। অন্যদিকে এই আপনার চিকিৎসা, যেমন বাংলাদেশ সাথে ভারতের যে চিকিৎসার বিষয়টা ছিল, এখান থেকে প্রতিদিন যে পরিমাণ রোগী যেত চেন্নাই, মাদ্রাজ, এরকম বিভিন্ন জায়গায়, এখন কিন্তু মেডিকেলগুলো একেবারেই রোগী শূন্য হয়ে পড়েছে এবং মার্কেটগুলো ক্রেতা শূন্য হয়ে পড়েছে। যার কারণে ভারতীয় গণমাধ্যমগুলো প্রচার করতে শুরু করেছে, আর ভারতীয় কলকাতার যারা মানুষ আছেন, যারা এই বাংলাদেশের ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল, যাদের বাংলাদেশ এবং ভারতের সাথে ভালো একটা সুসম্পর্ক ছিল, ব্যবসা বাণিজ্যে আদান প্রদানে বিভিন্নভাবে, কিন্তু তারা কিন্তু এখন ভারতের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিন্তু সোচ্চার। আপনারা দেখেছেন যে থালাপতি বিজয়, তার জনসভায় 20 লক্ষ 25 লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়। গত কয়েকদিন আগে শুধুমাত্র এই জনগণ উপস্থিত হয়ে তাদের মিটিংয়ে, জনসভায়, সেখানে প্রায় 15 থেকে 20 জন মানুষ পদদলিত হয়ে মারা গেছে। এই যে একটা বিষয়, এখন নরেন্দ্র মোদীর যেই চেয়ারটা একেবারে নড়বড়ে একই অবস্থা, যে কোনো মুহূর্তে এই জেনজির যারা সদস্য, বর্তমানে যে তরুণ সমাজ, এই তরুণ সমাজ যেমন বাংলাদেশকে এই আপনার প্রতিহত করে গণ অভ্যুত্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন। নেপালের প্রেসিডেন্ট একই অবস্থা, নেপালের বিভিন্ন এমপি মন্ত্রীরা কিন্তু জনগণ তাদেরকে পিটিয়ে রাস্তায় ফেলে দিয়ে, পানিতে ফেলে দিয়ে, এবং কি তারা শেষ পর্যন্ত হেলিকপ্টার রশি ধরে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ভারত মাত্র আগামী 6 মাসের ভেতরে আপনারা দেখবেন যে ভারতের অবস্থাটা কিন্তু তার চাইতেও শোচনীয় হবে। নরেন্দ্র মোদী তো আমি মনে করি পালাতেও পারবে না, কারণ এত বড় রাজ্য থেকে তিনি পালাতে গেলেও সব জায়গা তাকে এই আপনার প্রতিহত করবে। যার কারণে আমরা মনে করছি
আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে অসুর বানাক আর টসুর বানাক, অশুভ শক্তি বানাক, তাদের জন্য সত্যিই অশুভ শক্তি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের জন্য পাকিস্তানের যে শেহবাজ শরীফ, তিনিও তাদের জন্য অশুভ, কারণ তারা 3 ঘন্টা টিকতে পারেনি যুদ্ধে। তাদের বিমানগুলো 3 ঘন্টার ভিতর ভূপাতিত করে ফেলেছে। আমেরিকার কাছেও, আপনার ভারতের কাছেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প একেবারে অশুভ শক্তি। তার কারণ হচ্ছে এই ভারতের বাণিজ্যিকভাবে তাদেরকে উচ্চ কর আদায়ের জন্য যে আলটিমেটাম দিয়েছে আপনার আমেরিকা, যার কারণে ভারত এখন সুবিধা করতে পারছে না। এখন এই সুবিধা করতে না পেরে একদিকে যেমন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে পারছে না, তাকে অশুভ শক্তি হিসেবে তারা ওখানে অসুর মুক্তি। আমরা তো মূর্তিকেই বিশ্বাস করি না। আরে যেখানে হাত পা একটা খড় এবং মাটি দিয়ে তৈরি হয়, সেখানে এটা শুভ আর অশুভর কিছু নেই। ওরা নিজেরাই একটা অশুভ শক্তি। আমি মনে করছি যে ভারত পুরো দেশটা, যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন, যারা এই নরেন্দ্র মোদীর পক্ষে কাজ করছেন, ওরা নিজেরাই একটা অশুভ শক্তি। তার কারণ আমরা মুসলমানরা, আমরা বাংলাদেশের মানুষ কখনোই কোনো মূর্তি পূজাকে বিশ্বাস করি না। তারপরেও আমরা মূর্তি পূজাকে, যেহেতু এটা একটি ধর্মীয় বিষয়, আমরা এই বাংলাদেশের প্রত্যেকটি হিন্দুকে, প্রত্যেকটি সনাতনী ধর্মের প্রত্যেকটি মানুষকে আমরা সবসময় তাদেরকে সেফ দিয়ে থাকি। তাদের নিরাপত্তার জন্য আমরা ব্যবস্থা করি। আমরা চিরকাল তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করব, কারণ তারা আমাদের কাছে অসহায়। এবং বাংলাদেশে আমাদের হিন্দু মুসলমান ধর্ম এমন একটি ধর্ম, যেই ধর্মে বলা হয়েছে শুধুমাত্র শান্তি শান্তি শান্তি। এখানে কোনো প্রকার অশান্তির কিছু নেই। আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একজন হিন্দুকে যেভাবে যেই দৃষ্টিতে দেখতেন, মুসলমানকে ওই দৃষ্টিতে দেখতেন। বরঞ্চ মুসলমানের চেয়ে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা তার কাছে এই আপনার সবচেয়ে নিরাপদ বোধ করত। এই মুহূর্তে ঠিক একই অবস্থা আমাদের বাংলাদেশেও। আমরা এই হিন্দুরা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা আমাদের বাংলাদেশ কিংবা পাকিস্তান কিংবা আমেরিকার বিপক্ষে যে তারা অসুর তৈরি করুক আর মসুর তৈরি করুক, যা ইচ্ছা তাই করুক, এটা আমরা বিশ্বাস করি না। এই মুহূর্তে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, এই দুইটি দলকেই আপনার নিষিদ্ধ করার একেবারেই কাছাকাছি। আপনারা জানেন যে 5ই আগস্ট যখন এই আওয়ামী লীগ সরকারের পতন হলো, ঠিক এরপর পরেই এই আপনার যে আন্দোলন হচ্ছিল সেটা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যদিও তাদের নিবন্ধন বাতিল করা হয়নি। তবে বাংলাদেশ ছাত্রলীগের সকল প্রকার কার্যক্রম বাতিল করা হয়েছে এবং তাদের সকল প্রকার কার্যক্রম থেকে তাদেরকে এই মুহূর্তে আপনার নিষেধাজ্ঞা করা হয়েছে। যার কারণে একদিকে যেমন এই মুহূর্তে একেবারে আওয়ামী লীগ একটি সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে জাতীয় পার্টি এই দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের সাথে তাদের সম্পৃক্ততার কারণে এই আওয়ামী লীগকে জাতীয় পার্টি বিভিন্ন সময় সহযোগিতা করার কারণে, যেমন এই মুহূর্তে ফ্যাসিস্ট সরকারের সহযোগী একজন ফ্যাসিস্ট হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয়। আমি প্রিয় দর্শক আগেই বলে রাখছি, আমি এবং আমরা যারা রাজনীতি নিয়ে আলোচনা করি, আমরা কোনো পক্ষপাতিত্ব নই। যা বাস্তবে ঘটেছে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার একটু চেষ্টা করি। আশা করব যে আপনাদের মধ্যে যাতে কোনো বিভ্রান্তি না ছড়ায় কিংবা দলের পক্ষপাতিত্ব নয়। যাই হোক, এই মুহূর্তে বিএনপি যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এই দুইটি দলের নিষিদ্ধের পক্ষে নয়, সেটা কিন্তু যে বিএনপি যে গণতন্ত্রকে ভালোবেসে বিশ্বাস করে, গণতন্ত্রকে শ্রদ্ধা করে যে এই দল দুটিকে বাদ দিতে চাচ্ছে, এরকম মানে বাদ দেওয়ার বিপক্ষে, এটা কিন্তু এরকম নয়। এটার ব্যাখ্যাটায় আমি যাচ্ছি একটু পরেই। কেন বিএনপি এই মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে নয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নয়, এটা এই বিএনপি সরাসরি বলছে না। তবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে নয়, এটার একটি যথেষ্ট কারণ রয়েছে। সেই কারণটার দিকে আজকে আমি ব্যাখ্যায় যাব। আপনারা জানেন যে গত 16 বছর যখন বিএনপি এই বাংলাদেশের বিরোধী দলে থাকার কথা, তার একটি কারণ সেটা হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যেই দলটি পূর্বেও 3বার বাংলাদেশের শাসন ক্ষমতায় এসেছেন। বিশেষ করে আপনার মেজর জিয়াউর রহমান, যিনি বীর উত্তম ছিলেন এবং বীর মুক্তিযোদ্ধা, তার কিন্তু বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে তার বেশ কয়েকটি অবদান ছিল বাংলাদেশে। তার বেশ কয়েকটি আপনার যে বিষয় ছিল, সেই বিষয়টি ছিল স্বাধীনতার পর আমাদের যে সংবিধানটা তৈরি হয়েছিল, এই সংবিধানে
কিন্তু বিসমিল্লাহির রহমানুর রহিম এই সংবিধানে লিখিত ছিল না। কিন্তু 1975-এর পর যখন 1975 থেকে 1981 সাল পর্যন্ত যখন জিয়াউর রহমান এদেশের এই রাষ্ট্রীয় ক্ষমতায় এলেন, আসার পর তিনি সংবিধানে কিন্তু একটা এই বিএনপিটাকেই প্রথমে বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিমটাকে তিনি প্রথমে রেখেছিলেন। তিনি বলেছিলেন যে কোনো কিছু করার আগে আমরা বিসমিল্লাহির রহিমটা বলবো। এটা হলো আমাদের ইসলাম ধর্মের একটা মূলনীতি এবং আদর্শ। এই আদর্শটাকে কিন্তু জিয়াউর রহমান ধরে রেখেছিল এবং ধরা ছিল। কিন্তু তার আরও কয়েকটি ছিল, মোট 5টি তার এই যে আপনার আদর্শ, সেই 5টি আদর্শে আমি যেতে পারবো না কারণ অল্প সময়। দ্বিতীয় আদর্শটি ছিল তিনি বাংলাদেশের মানুষের যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য তিনি যেই প্রচেষ্টাগুলো চালিয়েছিলেন, বিশেষ করে খাল খনন কর্মসূচি এবং বৃক্ষরোপণ কর্মসূচি, সেই বৃক্ষরোপণের কর্মসূচি কিন্তু জিয়াউর রহমানের আমল থেকে বাংলাদেশে এই একেবারেই প্রত্যেকটা রাষ্ট্রপতি যারা এসেছে তারা কিন্তু জিয়াউর রহমানের পথ প্রদর্শক হিসেবেই কিন্তু তারা এই বিষয়টাকে নিয়ে তারা গবেষণা করছে। আপনারা জানেন সৌদি আরবে এখনও জিয়াউর রহমানের নামে বেশ একটা বাগান রয়েছে, অনেক বড়, সেটা মক্কার হয়তো কাছাকাছি। যাই হোক, আমি যে বিষয়টা আজকে আলোচনা করতে চাই, বিএনপি এই মুহূর্তে তাদের আদর্শ বলতে জিয়াউর রহমানের আদর্শটা আমরা যদি সেটা যিনি চলে গেছে দীর্ঘ বছর হলো, কিন্তু জিয়াউর রহমানের পরপর খালেদা জিয়া ক্ষমতা ছিলেন। তারেক জিয়া এই মুহূর্তে আসার জন্য কিংবা ক্ষমতায় আসার জন্য তার যেই একেবারে দৌড়ঝাঁপ সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে জিয়াউর রহমানের আদর্শটাকে ধরে রাখার মতো আমি করি খালেদা জিয়াও ছিল না এবং তারেক রহমানও কখনোই সেটা সম্ভব। এই মুহূর্তে জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে বিএনপির যে ধ্যান ধারণা, চিন্তা চেতনা এবং তাদের যে ভয় এবং মনের ভেতরে যে একটা চিপ দেয় সেটা হলো যে এই আওয়ামী লীগ বাংলাদেশে প্রায় 5 কোটি ভোটার বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের বেশ বড় ধরনের একটি এই আপনার শক্তিশালী কিছু ভোটার বাংলাদেশে রয়েছে। সেই ভোটারগুলো হচ্ছে আওয়ামী লীগের, যেই ভোটগুলো কখনোই আওয়ামী লীগ ব্যতীত কারো আপনার ব্যালটে যায় না। কিন্তু এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধের পথে, আমি এতটুকু নিশ্চিত আছি, হয়তো আমার নিশ্চয়তার 80% আমি বলছি আজকে, 100% আমি বলতে পারবো না কারণ নিশ্চয়তা আমি দিতে পারছি না। তারপরও আমার যে ধারণাটা, আমার যে বিশ্লেষণের যে মূল বিষয়টা সেটা হচ্ছে আওয়ামী লীগের মার্কা, আওয়ামী লীগ এই নেতাকর্মীরা হয়তো এই ব্যালটে সেই মার্কাটা পাবে না। কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার মনে হয় না যে আওয়ামী লীগকে ভোট দেওয়ার কোনো স্বাধীনতা দিতে পারে কিংবা সেই বৈধতাটা আওয়ামী লীগের আছে কি না। যার কারণে এখন বিএনপির মধ্যে একটা ভয় চলে আসছে। সেই ভয়টা কি? সেই ভয়টা হলো তাহলে আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাচ্ছে, কোথায় যাবে, কার ব্যালটে যাবে। বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে দ্বিতীয় নয় আমি বলবো, কারণ আমরা ডাকসু জাকসু এবং আপনার যে গকসু, এই 3টি বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট যদি আমরা বিশ্লেষণ করি, আমরা এই 3টি বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের যদি মাপকাঠি দেখি তাহলে এই আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে জামাত বাংলাদেশের প্রথম বৃহত্তম দল। তার কারণ যেহেতু বিএনপি এত বড় একটি শক্তিশালী একটি রাজনৈতিক দল, যারা 3বার ক্ষমতায় এসেছেন, ক্ষমতা আসার পরেও যারা এখন পর্যন্ত এই 3টি বিশ্ববিদ্যালয়ে একটি আসন তারা নিতে পারেনি, তাহলে ধরা যায়। এবং এখানে বিশ্লেষণের বহু বিষয়, কেন জামাত এগিয়ে আসছে এবং কেন জামাত আগামীতে ক্ষমতায় আসছে, এই বিষয়টা নিয়ে কিন্তু চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে বিএনপির একেবারে চোখে মুখে কপালে। যার কারণে বিএনপি চিন্তা করছে যে যদি জাতীয় পার্টিটাকেও আপনার নিবন্ধন বাতিল করা হয় কিংবা তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে ভোটগুলো চলে যাবে জামাতে। আওয়ামী লীগ জামাতকে ভোট দিবে, এটার আমি 100% প্রমাণ দেব, সেই ব্যাখ্যাটাও আমি দিচ্ছি আপনাদেরকে। এই ভয়টা এই মুহূর্তে বিএনপির মাথায় উঠে বসেছে যে আমাদের ভোটগুলোতে নিয়ে যাবে এই জামাত। যার কারণে জামাত
ভবিষ্যতে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা জয়লাভ করবে এবং তারা ক্ষমতায় আসছে। এই ব্যাখ্যাটা আজকে আমি দিলাম, এবং কেন আসছে, কিভাবে আসছে, আমি সেই ব্যাখ্যাতেও যাচ্ছি। এই 5ই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে এবং অত্যন্ত একেবারে সমস্ত ঢাকা শহরে যখন 144 ধারা জারি ছিল, এই 144 ধারা ভেঙে যখন ছাত্র জনতা আপনার ঢাকা সিটির 4টি রাস্তা দিয়ে, রোডসেন হাইওয়ে দিয়ে, একটি রাস্তা হচ্ছে উত্তরা আবদুল্লাপুর, আর একটি রাস্তা হচ্ছে আপনার গাবতলী, আরেকটি রাস্তা হচ্ছে সায়দাবাদ যাত্রাবাড়ি, আরেকটি হচ্ছে আপনার কেরানীগঞ্জের যেটা যে বাংলা বাজারের যে রাস্তাটা, এই রাস্তাটি, 4টি রাস্তা দিয়ে যখন এই ছাত্র জনতা আপনার বাঁধ ভেঙে 144 ধারা ভঙ্গ করে যখন এই গণভবনের দিকে এবং ঢাকা সিটির উদ্দেশ্যে সবাই যখন রওনা দিল, তখন কিন্তু আপনার সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু শেখ হাসিনাকে মাত্র 45 মিনিট সময় দিয়েছিলেন। তার এই 45 মিনিট সময় অনেকটা বেশি হয়ে গিয়েছিল আমি মনে করি, কারণ এই 45 মিনিটের মধ্যেই তারা চলে আসতে পারত। আপনারা জানেন যে 1971 সালের মুক্তিযোদ্ধা 24-এর গণ অভ্যুত্থান দুইটি এক বিষয় নয়। তার কারণ 1971 সালে রেডিওর শব্দ শুনে, রেডিওর মিউজিক শুনে বুঝতে পারত শত্রুরা ঝাঁপিয়ে পড়ছে, কিংবা শত্রুরা কোথায় আছে, কীভাবে আছে, সেটাকে চিহ্নিত করা হতো। কিন্তু 2024 সাল একেবারেই পৃথিবীর বুকে সর্বোচ্চ গতিতে স্পিড 5G স্পিডে যেখানে ইন্টারনেট চলে, যদিও সেদিন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, এই ইন্টারনেট বন্ধ করে দেওয়া কিন্তু ফোন তো বন্ধ করতে পারেনি। এই ফোনে ফোনে যখন সমস্ত বাংলাদেশের ছাত্র জনতা ঢাকা সিটির উদ্দেশ্যে রওনা দিল এবং 4টি রাস্তা দিয়ে একযোগে যখন এই আপনার গণভবনের দিকে আসতে শুরু করলো, ঠিক তখনই এই আপনার ওয়াকারুজ্জামান তিনি চিন্তা করেন এই মুহূর্তে বাংলাদেশ 15ই আগস্টের চেয়ে ভয়াবহ একটি দিন আসতে যাচ্ছে, যার কারণে এই ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে অবশেষে বাধ্য করতে চলে যেতে বাধ্য করলেন, যে মাত্র 45 মিনিট সময়, এর সময় শেখ হাসিনাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, অবশেষে তিনি বাধ্য হলেন বাংলাদেশের সেনাবাহিনীর একটি বিমান দিয়ে ভারতে চলে যেতে। এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, আজকে আমি যদি সেই বিষয়টা নিয়ে আলোচনা করি, এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই খারাপ অবস্থায়। আপনারা জানেন যে আপনার চট্টগ্রামে সেনাবাহিনীর উপর যেভাবে টর্চার হচ্ছে এই পাহাড়ি জনগোষ্ঠী, এই পাহাড়ি জনগোষ্ঠী যা শুরু করেছে, আমি মনে করি এই পাহাড়ি জনগোষ্ঠীকে থামাতে না পারলে ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা আমি মনে করি তালেবানদের চাইতেও বেশি হবে। আপনারা জানেন পার্বত্য চট্টগ্রাম কেন অশান্ত, সেই বিষয়টা আপনারা জানেন। পাহাড় সমতল এই যে সমস্যা, এই সমস্যা কিন্তু শেখ হাসিনা চেষ্টা করেছিলেন। আপনারা জানেন যে শান্তি চুক্তি করার পরেও কিন্তু পাহাড় এখনও অশান্তিতে রয়েছেন, যার কারণে একদিকে যাই হোক আমরা যেই মূল বিষয়টা থেকে হয়তো অনেক দূরে চলে এসেছি। এই মুহূর্তে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়, এই নির্বাচনের যে বিষয়টা হয়ে দাঁড়াবে সেই বিষয়টা হচ্ছে, যদি আওয়ামী লীগ তার মার্কায় ভোট না দিতে পারবে, কিংবা জাতীয় পার্টি যদি ভোট না দিতে পারে, তাহলে ভোটের এই আওয়ামী লীগের 80% ভোট চলে যাবে জামাতে। এই কারণে এই মুহূর্তে বিএনপি একেবারেই মনে করুন যে পাগল প্রায়, কারণ তারা বুঝতে পারছে যে এই মুহূর্তে জাতীয় পার্টিও যদি আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তাহলে আমাদের জন্য ভয়াবহ একটি বিপদ সামনে ঘনিয়ে আসছে। যার কারণে এখন বিএনপি একটা কৌশল অবলম্বন করেছে, সেই কৌশলটা হচ্ছে আমরা আওয়ামী লীগের বিপক্ষেও, আমরা এত বড় একটি দলকে আমরা নির্বাচন থেকে সরিয়ে রাখতে চাই না, তাদের বিপক্ষে নই, জাতীয় পার্টির বিপক্ষেও নয়। যার জন্য তারা একটা স্ব অবস্থানে অবস্থান করছেন যে আওয়ামী লীগ নির্বাচন করুক, এতে আমাদের কি, জাতীয় পার্টি করুক আমাদের কি। কিন্তু আওয়ামী লীগের বিষয়টা তারা একটু চেপে রেখেছেন, কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে এরকম চিন্তা ভাবনা আওয়ামী লীগ বিএনপি চায় না। তার একটা মূল উদ্দেশ্য হচ্ছে, যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয় তাহলে বিএনপির আপনার অন্যান্য দলের ভোটগুলো জামাতে চলে যাবে।
দেখা যাবে জামাত 200-র উপর আসন পেয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তারা ক্ষমতায় চলে আসছে, যার কারণে এখন বিএনপি এই কৌশলটা অবলম্বন করতে বাধ্য হয়েছে। ধন্যবাদ।